আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। দেখো তাহলে আমাদের আজকের শেখার বিষয় কি? চেঞ্জিং সেন্টেন্স। কত মার্ক? 10। চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমাদের 10টা সেন্টেন্স থাকে, মার্কস হচ্ছে 10। কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে? নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি আসে? ইন্টারোগেটিভ। আচ্ছা, তারপরে ইন্টারোগেটিভ থেকে কি আসতে পারে, বা অ্যাসার্টিভ থেকে কি আসতে পারে? এক্সক্লেমেটরি, তাই না? এক্সক্লেমেটরি। তারপরে কি আসতে পারে? ইম্পারেটিভ। কি আসতে পারে? ইম্পারেটিভ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ। আরেকটা কি আসে? সিম্পল, সিম্পল কমপ্লেক্স। আরেকটা কি? কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সবগুলো সম্পর্কে ধারণা আছে কিরকম? মোটামুটি ধারণা আছে। ওকে, আমি হচ্ছে তাহলে প্রথমে আমাদের কি কাজ হবে? আচ্ছা, আমি 1 মিনিটে কোনটার কিভাবে করা হয় একটু রিভিশন টাইপের একটু বলে দেই, পরবর্তীতে আমরা প্র্যাকটিসে যাব বা যত রুলস আছে সেগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে ধরো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে ইম্পারেটিভ, এইগুলো কি? এইখানে রুলস, কতগুলো রুলস মূলত? এখানে কি রুলস বলো, জানা আছে? শুধুমাত্র এখানে কোনো রুলস নাই। রুলস বলতে কোনটা? যার যার গঠন, যার যার গঠন। ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা গঠন আছে, ইন্টারোগেটিভ, এরকম প্রত্যেকটা যে 5টা সেন্টেন্স, এদের সবারই কি আছে? নিজস্ব গঠন আছে না? এটা তো সবারই জানা আছে নাকি? যেমন অ্যাসার্টিভের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো কি সবার আগে আছে। আমরা এইটা একটু একটু করে দেখে আসি আর ই করব। যেমন ধরো প্রথমে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের গঠন কি? অ্যাসার্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অবজেক্ট বা এক্সটেনশন, তাই তো? তারপর হচ্ছে আচ্ছা, ইন্টারোগেটিভের গঠন কি? WH কোশ্চেন যদি প্রথমে কি থাকে, তাই না? এটার ব্যবহার যদি মানে থাকে ওই সেন্টেন্সের মধ্যে, ওই শুরুতে বসে। এখানে 2টা ছিল, আমরা এটাকে অপশনাল এই জন্য শুরুতে নিয়ে আসছি। তারপরে কি হবে? অক্সিলারি। কি হবে? AUXILIARY, অক্সিলারি ভার্ব। অক্সিলারি কি? অ্যামিজার। অক্সিলারি কোনগুলো? অ্যামিজার নাকি না আর অন্য কিছু? নাম নাম আছে না ওইগুলার? সাবজেক্ট প্লাস মূল ভার্ব, মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভের গঠন কি? ইম্পারেটিভের গঠন কয়টা? 2টা। একটা হচ্ছে কি মূল ভার্ব প্লাস বাকি অংশ, তাই না? মূল ভার্ব প্লাস বাকি অংশ। আর একটা কি? লেট প্লাস সাবজেক্ট যেটা থাকবে তার কি হবে? অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। তারপরে ধরো আমাদের অবজেক্টিভ সাধারণত আসে না, আমরা এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি গঠন কি? হোয়াট এ, হোয়াট এ বা এন। হোয়াট এ বা এন এর ব্যবহারটা কি জানো? এটা হলো আর্টিকেলের যে ব্যবহার, তাই না? এটা কি আর্টিকেলের ব্যবহার। আচ্ছা, তারপরে কি? হাউ। নর্মালি হোয়াট এ বা এন বা হাউ, প্লাস না হাউ, যে কোনো একটা বসবে, তাই তো? এরপর হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে এখানে হলো এখানে মানে 2টা কথা আছে। এক্সটেনশনের ব্যবহারটা 2 রকম। যদি আমাদের প্রদত্ত সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে তাহলে ওই এক্সটেনশনটা একবারে ভার্বের পরে মানে সব শেষে হয়। আর যদি প্রিপোজিশন না থাকে তখন ওইটা এই অ্যাডজেক্টিভের পরেই বসে। এই জন্য আমরা হচ্ছে এখানে বলি যে এক্সটেনশন যদি থাকে তাহলে এখানে মানে এক্সটেনশন হতে পারে, যদি থাকে বলতে এখানে এক্সটেনশন হতে পারে প্লাস
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আরেক, মানে যদি বললাম যে প্রিপোজিশন দিয়ে যদি সেন্টেন্সের মধ্যে এক্সটেনশন থাকে তাহলে সেই এক্সটেনশনটা কোথায় হবে? এইখানে হবে, সব শেষে হবে। আচ্ছা দেখো, এটা হলো সেন্টেন্সের গঠনগুলো। এরপর থেকে কিন্তু মানে এটা নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? যার যত সমস্যা জিজ্ঞাসা সেইটা। এখানে আমরা চেঞ্জ কিভাবে করব, এটা তো গঠন লিখলাম, চেঞ্জ কিভাবে? একটা জিনিস ফলো করো, সাবজেক্ট আর ভার্ব আমরা ফলো করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব কোথায়? বাক্যের মানে গঠনগতভাবে সবার শুরুতে। তার মানে সেন্টেন্স শুরুই হবে সাবজেক্ট আর ভার্ব দিয়ে। আসো ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভে সাবজেক্ট আর যে মূল ভার্ব এটা কোথায়? মানে তার আগে কিছু একটা বসতেছে, তার আগে কি অক্সিলারি বা ডাবলএস কোশ্চেন যদি থাকে সেটা বসবে, ঠিক না? এইখানে কথা যে আমি তখন জিজ্ঞাসা করছিলাম যে অক্সিলারি কি, অক্সিলারি গুলো মনে আছে না ভুলে গেছো? কি বলো তো? আরে ওইটা তো ডিটেলস। হ্যাঁ মেইন, আচ্ছা মেইন অক্সিলারি কয়টা? কি কি? মডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল, এই চারটা হলো মেইন অক্সিলারি। এই চারটা কি মেইন অক্সিলারি। দেখো অক্সিলারি কি, আচ্ছা অক্সিলারি কি মানে অক্সিলারি কোনগুলো হলো উত্তর ওইটা, তাই না? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল। এখন আমি যদি বলি অক্সিলারি কি, অক্সিলারি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ভার্ব, তাই না? অক্সিলারিও তো একটা ভার্ব। ও কি সাহায্যকারী ভার্ব। অক্সিলারি কি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? মূল ভার্ব কি সাহায্যকারী ভার্ব কি? মানে অক্সিলারি হচ্ছে সেন্টেন্সে কি করবে, গঠনগতভাবে অর্থ প্রকাশ করতে সহায়তা করবে, আর মূল ভার্ব হচ্ছে ও নিজে কি করবে, কাজটা করবে বা করে, তাই তো? আর অক্সিলারি কোনগুলো সেটা বললে হলো ওই কথাগুলো আসবে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল। যেহেতু ও ভার্ব মানে অক্সিলারিও ভার্ব, মূল ভার্বও ভার্ব, তাহলে ভার্বের একটা ভার্বের যতগুলো ফর্ম থাকার কথা অক্সিলারিও কি ততগুলো ফর্ম থাকবে না? আমার কথাটা বুঝছো? কি বুঝছো? এই যে এইখানে হলো কনফিউশন, তাহলে আমাদের অ্যামিজার ওয়াজার ওইগুলো হয়ে যাবে। ধরো মূল ভার্ব যতগুলো, অক্সিলারিও যেহেতু ভার্ব, মূল ভার্বও ভার্ব, অক্সিলারিও ভার্ব, তাহলে মূল ভার্বের যতগুলো ফর্ম থাকে, মূল ভার্বের কি থাকবে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে কি আছে টু ইনফিনিটিভ টু দিয়ে, তাই না? এরকম অনেক ব্যবহার আছে না? তাহলে এই ইসের তারপরে ধরো কন্টিনিউয়াস ফর্ম, তারপরে হচ্ছে পারফেক্ট ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, প্যাসিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, মডেলের পরে ব্যবহার, এই সবগুলোই আছে না মূল ভার্বের? তাহলে অক্সিলারিরও থাকবে না নাকি থাকবে না? অক্সিলারিরও থাকবে না? এই চার্ট তো ছিল, এই চার্ট তো পড়াইছি অনেকবার। আর ওই পাশে তো লেখাই আছে একবারে শেষ ইসে, তাই না? যার যার মনে নাই আছে ওই পাশে যে লিখে নিয়ে যাবা, ঠিক আছে? ওই যে বি ভার্বের মানে অক্সিলারি ভার্বের লিস্ট অফ অক্সিলারি টোটাল চার্ট করা আছে প্রত্যেকটা ভার্বের। হ্যাঁ একবারে ওই শেষ ক্লাসে 9 এর ক্লাসে লেখা আছে। না মুছি নাই, ওইটা সবসময় থাকে, ওইটা কখনো মুছা হয় না, ঠিক আছে? ওই যে সেকেন্ড বোর্ডে আর কি। আচ্ছা তার মানে অক্সিলারি হচ্ছে, আর এখানে ফিক্সড অক্সিলারি, তার মানে অক্সিলারি লিমিট আছে। ভার্বের মূল ভার্ব যেমন হাজার হাজার, এটা তো আর আমাদের সব মুখস্থ রাখা সম্ভব না, সম্ভব, কিন্তু অক্সিলারি কি আছে, লিমিট আছে। মূলত হলো চারটা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল। আর যেমন সবগুলোরই কি থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, আইএনজি যোগ জেরান্ট অবস্থা থাকবে, তারপরে ফিউচার ফর্ম থাকবে, সবই থাকবে, তাই না? তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এক্সটেনশন। এবার আসো ইসের ইম্পারটিভের ক্ষেত্রে। ইম্পারটিভ সেন্টেন্সে কি শুরু হবে? দুইটা গঠন, একটা শুরু হবে কি দিয়ে? মূল ভার্ব। আরেকটা শুরু হবে কি দিয়ে? সরি, আরেকটা শুরু হবে কি দিয়ে? লেট দিয়ে। একটা শুরু হবে মূল ভার্ব দিয়ে, আরেকটা শুরু হবে লেট দিয়ে। মূল ভার্ব দিয়ে যেটা শুরু হবে তারপরের হিসাবটা আর আমাদের না রাখলেও চলবে, মানে পরের কি আছে না আছে, অবজেক্ট নাকি এক্সটেনশন নাকি, ওইটা আর আমাদের খুব বেশি প্রয়োজন হবে না। মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাই আমাদের হিসাবের বিষয়। আর একটা হলো লেট দিয়ে যখন শুরু হবে তারপরে ভার্বের, তারপরে সাবজেক্টের হিসাব রাখতে হবে বা তার কোনো চেঞ্জ আছে। লেট দিয়ে যখন, হ্যাঁ লেট দিয়ে যখন শুরু হয় তখন তারপরে যে সাবজেক্ট, ওই সাবজেক্ট কি হয়ে যায়? অবজেক্ট হয়ে, মানে অবজেক্ট ফর্ম হয়। ওইখানে কিন্তু অবজেক্ট হয় নাই, ওর ফর্মটা কি হয়েছে? অবজেক্ট হয়ে গেছে। যেমন ধরো যে আই রিড এ বুক, আই রিড এ বুক,
আমি একটা বই পড়ি, এখন এইটাকে আমি যদি লেট দিয়ে ইম্পারটিভ করতে চাই কিভাবে সাজাবো? জাস্ট শুধু সাজাইতে হবে, তাই না? যে আমার শুরুতে কি চলে আসবে? লেট চলে আসবে, শুরুতে কি আসবে? লেট। তারপরে সাবজেক্টের কি হবে? তাহলে আয়ের অবজেক্ট কি? মি। তার মানে কি লেট মি, ভার্বের তো কোনো চেঞ্জ নাই। লেট মি রিড এ বুক, লেট মি রিড এ, আমাকে বইটা পড়তে দাও। অটো ইম্পারেটিভ হয়ে গেল না? কোনো সমস্যা? শুধুমাত্র আচ্ছা, প্রশ্ন আসে না যে স্যার আমরা কখন কোনটা ব্যবহার করব? শোনো, আজকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে তো সব তো আর মাথায় থাকবে না। এক মানে যে ডেলিভারি কথাগুলো বলবো সবগুলো কি মনে রাখা সম্ভব? সবগুলো তো আর মানে কোনো একটা মিস্টেক হতে পারে, কিন্তু তোমরা যদি প্রশ্ন করো তখন কিন্তু জিনিসটা কি হবে? ইজি হবে, ব্যাখ্যা করতে সুবিধা হবে, ঠিক না? কখন? সাধারণত ধরো এখানে হচ্ছে যদি সেকেন্ড পার্সন হয়, যদি আমরা আমরা কি করতেছি, আচ্ছা তার আগে এটা শেষ করি, তারপর আমি এই কথাটা আসবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হচ্ছে শুরুটা কি দিয়ে হবে? হোয়াট এ বা এন। এ কখন, এন কখন? আর্টিকেলের। অর্থাৎ আমাদের যদি ভাওয়েল দিয়ে আমাদের যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা থাকবে, ওই অ্যাডজেক্টিভ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় আর সেখানে যদি হটের ব্যবহার থাকে তাহলে হট এন হবে। আর যদি অ্যাডজেক্টিভটা ভাওয়েল না হয়, কনসোনেন্ট হয়, তাহলে হট এ হবে। আর এলে এ আর এন এর মানে ভিন্নতা গেল। আর হটে আর হাউ, বা হট এ বা এন বা হাউ, কখন কোনটা বসে? হ্যাঁ, কখন বসে? নর্মালি হচ্ছে, হ্যাঁ, আমাদের যে প্রদত্ত সেন্টেন্স থাকবে সাধারণত মনে রাখবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলা হবে, তাই না? তো তখন ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি, এগুলো কিন্তু হয়েছে তাই না, পড়ানো হয়েছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি এ ভেরি, এ গ্রেট, অথবা এর পরে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে, এরপরে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে, ওইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে, মানে ধরো গ্রেট, ভেরি, এগুলো কিছু নাই, কিন্তু এ আছে তারপরে একটা অ্যাডজেক্টিভ আছে, তখন ওইটাকে আমি যদি এক্সক্লেমেটরি করি তখন আমার ওইখানে হোয়াট এ বা এন আসবে। আচ্ছা, আমি এখানে আমরা আরেকটা জিনিস শিখতে পারি। আমরা তো এখানে এ বা এন হিসাব করে কাজ করতেছি না, না, এটা শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এ এন হবে, কারণ এরপরে তো ধরো ভেরি আছে, তারপরে হচ্ছে গ্রেট আছে, তখন এরপরে অ্যাডজেক্টিভ থাকলে ওটা তো হট এনই হবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে কি হইতেছে, যে আমাদের যদি প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এ ভেরি, এ গ্রেট বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেখানে আমরা কি লিখবো? হোয়াট এ বা এন লিখতে হবে। আর যদি এই সেম জিনিসই থাকবে, কোথাও এ থাকবে না, কি থাকবে না? এ থাকবে না, ধরো কোনো একটা অ্যাডজেক্টিভ আছে, অথবা গ্রেট আছে বা ভেরি আছে, তখন ওইটাকে যদি এক্সক্লেমেটরি করতে বলা হয় এবং এইগুলোর পরে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, তখন আমরা এই হটে না দিয়ে তখন কি দিব? হাউ। তাহলে কোথায় হটে বা এন, কোথায় হাউ বসে, বুঝতে পারছো? এরপরে নর্মালি গঠন ফলো করতে হবে, অ্যাডজেক্টিভ থাকবে অ্যাসার্টিভে, সেটা বসবে। ওই এক্সটেনশনের কথা তো বললাম, যদি আমাদের প্রদত্ত সেন্টেন্সে টু দিয়ে কোনো কি থাকে, এক্সটেনশন থাকে, তাই না, তখন হচ্ছে আমরা টু দিয়ে হলে সব শেষে দিব। আর যদি নর্মাল থাকে টু ছাড়া, মানে সরি প্রিপোজিশন ছাড়া, তখন হচ্ছে আমরা দিব কি? অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরেই, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? এখন আসো, ও এখানে আবার একটাই থাকবে এক্সক্লেমেশন সাইন, এটা না দিলে কিন্তু কাটা। এখন হলো কি কাজ? গঠনগুলো দেখলাম। এখন হচ্ছে যে সেন্টেন্সে থাকবে আর যে সেন্টেন্স করতে বলবে, ধরো আছে অ্যাসার্টিভে, করতে বলছে হলো ইন্টারোগেটিভ, তার মানে অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভ অনুযায়ী সাজায় লিখতে হবে, তাই না? কিভাবে? তার গঠন দেখে সাজায় লিখতে হবে। এখানে যেমন সাবজেক্ট আর ভার্ব শুরুতে, এখানে চলে গেছে মাঝে, তার মানে সাবজেক্ট আর ভার্ব ওর মাঝে লিখতে হবে, এখানে অক্সিলারি নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা সরাসরি প্র্যাকটিসে যাই, এটাই ভালো হবে, ঠিক না? ধরো হি ইজ রাইটিং a letter
টু হিজ ফ্রেন্ড, হি ইজ রাইটিং এ লেটার টু হিজ ফ্রেন্ড। কি হচ্ছে যে সে, মানে কি হলো যে সে হচ্ছে তার বন্ধুকে একটা চিঠি লিখছে, মানে এখন লিখতেছে, তাই না? এখন লিখতেছে। এইটা কোন সেন্টেন্সে আছে? কেন? সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু হইলে সেটা কি হয়? অ্যাসার্টিভ হয়। এটারে আমরা ইন্টারোগেটিভ করব, কি হবে? তারপরে যা আছে, আচ্ছা তার মানে আমরা গঠনের দিকে লক্ষ্য করি। গঠনে ইন্টারোগেটিভে শুরুতে কি বসে? ইন্টারোগেটিভে কি বসে? হ্যাঁ, ডাবলএস কোশ্চেন যদি থাকে বসবে, কিন্তু অক্সিলারি মানে ডাবলএস কোশ্চেন থাকলেও অক্সিলারি বসবে আর না থাকলেও বসবে। তাহলে এখানে আমাদের অক্সিলারি কে? ইজ। আর এখানে স্বাভাবিক একটা কথা আছে যে যদি আমাদের কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধক থাকে ইন্টারোগেটিভ হবে নেগেটিভ, অ্যাসার্টিভটা যদি নেগেটিভ থাকে ইন্টারোগেটিভ হবে অ্যাফার্মেটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুতে কি আনবো? ইজ। ইজ তার মানে ইজ নট, সংক্ষেপে কি হবে? ইজেন্ট হি। তারপর যেটা আছে ইজেন্ট হি রাইটিং। তারপরে যে কথাগুলো আছে শেষে সিরিয়াল মতো বসায় কি? প্রশ্নবোধক চিহ্ন। সবগুলো কথা বসায় কি দেব? প্রশ্নবোধক চিহ্ন। এবার একটা জিনিস মনে রাখবা, এই যে ইজেন্ট কথাটা লিখছি না, আই মানে সবসময় যে অক্সিলারি হোক, এই কাজটা কেউ ভুল করবা না, যে অক্সিলারি হোক প্রথমে, এটা হলো পাংচুয়ে ক্যাপিটালাইজেশনের নিয়ম, শুরুতে চলে আসলে সেটা সবসময় প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের। কেউ এখানে ভুল করো না, অনেকে কিন্তু এটা ফলো করে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো আমরা আরেকটা যদি বাক্য লিখি, একটা উদাহরণ দেখি না এখান থেকে। The forest is very nice. এটা কোন কোন সেন্টেন্স? The forest is very nice কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। কেন? গুড। আচ্ছা, এটা যদি করি না ইন্টারোগেটিভ করি আগে, ইন্টারোগেটিভ। ওকে, ভেরি নাইস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি এটার এক্সক্লামেটরি করি, হাউ। কেন? হ্যাঁ, কি আছে? ভেরি আছে, এই জন্য কি হবে? গঠন। তাহলে গঠনটা কি হবে? এক্সক্লামেটরি গঠন কি ছিল? হোয়াটে বা হাউ, তাই না? শুরুতে হোয়াটে বা, তাহলে এখানে হোয়াটে হবে না হাউ হবে? কেন? ভেরি আছে, যদি এখানে এ থাকতো। আচ্ছা, তাহলে হাউ গঠনগতভাবে। এরপরে কি বসার কথা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে? নাইস। এরপরে কি গঠনগতভাবে? এখানে কোনো এক্সটেনশন আছে? এখানে কোনো এক্সটেনশন আছে? দ্য ফরেস্ট এখানে সাবজেক্ট না, মানে বাকি কোনো, এখানে কি আছে? সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব আর হলো অ্যাডজেক্টিভ। এক্সটেনশন বলতে যে বাকি অংশগুলো, এগুলো কোনো আছে না। তাহলে কি হইতেছে? কি হইতেছে? আমরা এটা নিয়ে আসলাম, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য ফরেস্ট ইজ, এই চিহ্ন, তাই না? আচ্ছা, আমি যদি এখানে একটু অ্যাডজেক্টিভ লাগাই দেই, ধরো সেন্টেন্সের মধ্যে ইন, ধরো ইন দ্য এরিয়া, এই এলাকার মধ্যে এই বনটা সব থেকে সুন্দর, তাই না? এখন কি হবে? একটা কথা এবার মাথায় ঢোকাও, আমি যে তখন কিন্তু বারে বারে বলতেছিলাম না যে এক্সক্লামেটরিতে এক্সটেনশনের প্লেস কয় জায়গা? দুই জায়গায় না? যদি প্রিপজিশন দিয়ে শুরু হওয়া এক্সটেনশন থাকে ও সবার শেষে বসে না, আর প্রিপজিশন ছাড়া এক্সটেনশন হইলে সে কোথায় বসতো? অ্যাডজেক্টিভের সাথে বসতো। তো এখানে কি প্রিপজিশন দিয়ে হয়েছে না? হ্যাঁ, এই জন্য এখানে কি হবে? ফরেস্ট এখনে ইজ ইন দ্য এরিয়া, ইজ ইন দ্য এরিয়া।
হ্যাঁ না, আচ্ছা, সবাই একসাথে বলার কি আছে? এখানে মূল ব্যাপার হলো তুমি বুঝতেছো কিনা, মানে প্রত্যেকে পার্সোনালি তুমি নিজে বুঝতেছো কিনা সেটা। সবাই কোনো তালে তাল দেওয়া যাবে না তো, তাহলেই হলো নিজে শিখতে পারবে। আর যদি তালে তাল দিয়ে যাও তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। আমি কিন্তু এটাই বলতেছিলাম, তাই না? বুঝতে পারছো তাহলে কেন আমরা এক্সটেনশন এখানে দিলাম? যদি, হ্যাঁ, এখানে যদি কি না থাকতো, প্রিপোজিশন না থাকতো, তাহলে কিন্তু কার পরে হইতো? অ্যাডজেক্টিভের পরে হইতো। কি হইতো? ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট মানে যেহেতু সবগুলোই করব, প্র্যাকটিস করব, রুলস মতো আগায় যায় নাকি? এবার আসো, আচ্ছা ধরো আই সি এ নাইস, আচ্ছা নাইস দরকার না, বিউটিফুল, BEAUTIFUL, আই নাইস এ বিউটিফুল বার্ড অন দ্য কি, on a branches of the tree, ডালপালা। একটু বড় করে লিখলাম। আচ্ছা সমস্যা নাই, তোমরা দেখো যে আমি হচ্ছে কি যে একটা কিসের উপরে, গাছের ডালের উপরে একটা পাখি, সুন্দর একটা পাখি দেখছি, তাই না? এইটাকে আমরা সবগুলো করব, এটারে আমরা ইন্টারোগেটিভ করব, এটারে আমরা এক্সক্লেমেটরি করব, এটারে আমরা ইম্পারটিভ করব। কিভাবে হবে? এইটা যে পারবে তাহলে মনে করবো যে হ্যাঁ বুঝতে পারছো। ঠিক আছে, সবাই মানে 30 সেকেন্ড সুযোগ দিলাম ভাবার, তারপর অ্যান্সার করবো। আনিল খাতায় করো, যার যার খাতায় করো। হ্যাঁ না, 5টাতে করা যাবে না, 3টা করা যাবে। আছে অ্যাসার্টিভে এটার ইন্টারোগেটিভ করা যাবে, এটার ইম্পারটিভ করা যাবে, এটার এক্সক্লেমেটরি করা যাবে। না বুঝলে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, এই কারো কাছে পানির বোতল আছে? একটু পানি নিয়ে আসবো, শেষ করো আগে এটা। মানে বিনা সংকোচে জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভালো কথা, চাইলে ধরো আপাতত যদি মুখস্থ না থাকে স্ট্রাকচার দেখে নিতে পারো, সমস্যা নেই। তবুও শেখো, প্র্যাকটিস তো আমরা স্ট্রাকচার দেখেই করবো নাকি? আমাদের যে শিট আছে না স্ট্রাকচার দেওয়া, ওটা একটু দেখে নিতে পারো। কিন্তু দেখো এখন তার স্ট্রাকচার দেখার কথা ছিল না, এখন তো হওয়ার কথা ছিল। অন প্রিপোজিশন, আই কখনো একাকী যখন হয়, ও কোনো সময় কি হয় না, ছোট হাতের হয় না, সব সময় বড় হাতের। কই, আরে না, এটার শীট তো তোমাদের দেওয়াই আছে, ওই যে চেঞ্জিং এর যে শীট, চেঞ্জ এর মধ্যে তো চেঞ্জিং এর শীট নাই, নতুন যেটা দিছি কবিতা শেষ পার্টে যেটা ছিল সেটা। কই করো,
আচ্ছা তাহলে কি শিখলা এত সময় যে বললাম, কি শিখলা তাহলে? ডাজেন্ট আনলা কোন হিসাবে? না এখানে সি আছে, তুমি ডাজ আনলা কোন হিসাবে? আবার সি হবে? কিছুই বোঝো নাই। ও লেখা বুঝতেছো না? আই সি এ বিউটিফুল বার্ড অন এ বেঞ্চ অফ দ্য ট্রি। কালকে দিছি না আমি এটা? কি করছো তুমি? এর দেখে মনে হইতেছে যে মানে সেই 6 মাস আগের শীট। এই কেউ তো করো নাই, কি ব্যাপার? তাইলে আর কি পারলা? এটা পারার কথা ছিল, এটা পারার কথা ছিল না? এই এটা দাঁড় করাই রাখি খালি খালি। আচ্ছা দেখো উত্তরটা, এটার উত্তর হচ্ছে এটা আসলে অ্যাসার্টিভে আমরা যখন ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ শুরুতে কি আসবে? ডোন্ট আই সি এ বিউটিফুল বার্ড যা আছে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে যখন আমরা এটাকে ইম্পারটিভ করব, হ্যাঁ, তখন এটা হবে কি? লেট মি সি এ, তারপরে যা আছে তাই দিয়ে ফুল স্টপ। আর যখন আমরা এক্সক্লেমেটরি করব তখন কি হবে? হোয়াট এ, কি হবে? হোয়াট এ বিউটিফুল বার্ড, বি এ ইউ, হ্যাঁ, বিউটিফুল বার্ড আই সি। আচ্ছা এটা একটু ফাঁকা করে দেই। আই সি অন এ বেঞ্চ অফ দ্য ট্রি। তিনটা উত্তর এই সেন্টেন্সের, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। সবাই উত্তরটাকে তুলে নাও, তারপরে ব্যাখ্যা করি নাকি? আচ্ছা নর্মাল আগে ব্যাখ্যা করে দেই, তারপর উত্তর তুলো, পরে প্রশ্ন করো, এটা ভালো হবে। উত্তরটা হচ্ছে, দেখো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে বসবে, যদি থাকে অপশন, না থাকলে তো নাই, তার মানে এখানে নাই। কারণ আমরা যদি প্রশ্ন করতাম যে আমরা কি দেখি, তখন হচ্ছে হলো পাখি আসতো, কেমন পাখি দেখি, তখন সুন্দর আসতো এরকম। তখন আমি হোয়াট, হাউ, হুইজ, হোয়ার, এই সেন্টেন্সের মধ্যে সব প্রশ্ন করা যায়। কোথায় দেখি, হোয়ার দিলে এটার উত্তর। কি দেখি, পাখি দেখি, তখন হট দিয়ে প্রশ্ন করতে পারতাম। কেমন পাখি দেখি, তখন সুন্দর পাখি দেখি, এরকম। এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন ধরনের ডাব্লিউএস কোশ্চেন বসাইতে পারি। তো আমরা যেহেতু নর্মাল ইন্টারোগেটিভ করব, আমাদের ওইগুলো মাথায় আনার কোনো প্রয়োজন নাই। আমাদের গঠন মাথায় আনবো কিভাবে? এইখানে আছে হচ্ছে যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এখানে কোনো অক্সিলারি নাই, কিন্তু আমাদের ইন্টারোগেটিভে বলা আছে অক্সিলারি বসবে শুরুতে, ফিক্সড। আর অক্সিলারি বলতে আমরা চারটাকেই চিনি: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল। আর এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডাল ওরা ফিক্সড। বি ভার্বে যে আমি, যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডালে শ্যাল, শুড, উইল, ইট, ক্যান, কুড, এই সবগুলো ফিক্সড। ওরা কারোর জন্য বসে না, ওরা নিজেরা বসে নয় উঠে যায়। কিন্তু মূল ভার্বের অক্সিলারি আমরা কারে পাবো? হ্যাঁ, মূল ভার্বের অক্সিলারি হলো রিপ্লেসিভ অক্সিলারি হচ্ছে ডু ভার্ব। মূল ভার্ব যেখানে থাকে, আমরা যদি ওই মূল ভার্বের থেকে অক্সিলারি আনতে চাই, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন আর হচ্ছে এটা ইন্টারোগেটিভ মোস্ট একবারে শিখতেই হবে, না শিখলে পারবা না। যেখানে দেখবো মূল ভার্ব আছে, তার অক্সিলারি হিসাবে আমরা ডু ভার্বকে টানবো। এবার ডু মানে কোনটা কখন বসাবো, কখন ডু বসাবো, কখন ডাজ বসাবো, কখন ডিড বসাবো, কি করব? আমরা ভার্বের দিকে তাকাবো। ভার্ব যদি দেখি যে
নর্মাল আছে, প্রেজেন্টে আছে, এস বাই এস নাই, তখন ডু আনবো। মানে সিম্পল কথায় যদি বলি, ও যে পোশাক পরে বসে থাকবে, মূল ভার্বটা যে পোশাক পরে বা যে ফর্ম পরে বা যে ফর্মে থাকবে, ডু ভার্বটা ওর সেইটা নিয়ে যাবে, নিয়ে ওই মূল ভার্বটারে কি বানাই দিবে, বেস ফর্ম বানাই দিবে, মানে ওর আগের জায়গায় ওরে বসাই দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হইতো, যেখানে যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই, প্রেজেন্টে আছে, পাস্ট নাই, তাই না, তাহলে এখানে আমরা সেই জন্য ডু আনবো। এখানে যদি মানে সিস বা ভার্বের সাথে এস বাই এস থাকতো, যে কোনো ভার্বের, কি আনতাম, ডাস। এখানে যদি স পাস্টে থাকতো, কি আনতাম, ডিড। এটা কি সবাই ক্লিয়ার? সেই জন্য আমরা এখানে ডোন্ট আনছি। তারপরে হচ্ছে নর্মালি গঠন মতো, আগে অক্সিলারি বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, এক্সটেনশন বসে। এখানে যা আছে পুরো কথাটা বসবে, প্রশ্নবোধক চিহ্ন সব শেষে। এটাই নিয়ম, একটাই নিয়ম। এরপরে হচ্ছে ইম্পারটিভ। ইম্পারটিভের গঠন হলো, যে স্ট্রাকচার ছিল দুইটা, একটা ভার্ব দিয়ে শুরু হয় আর একটা কি, লেট দিয়ে শুরু হয়। তো শুধু সেকেন্ড পার্সনের জন্য হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, বাকি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের জন্য হচ্ছে লেট দিয়ে শুরু হবে। তো লেটের ওই স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট প্লাস, বলো, ভার্বের অবজেক্ট ফ্রম, লিখছিলাম না, আবার শিটেও আছে না, সাবজেক্ট মানে প্রথমে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফ্রম, তারপরে আবার নর্মাল যা আছে তাই, আর কোনো এখানে ঝামেলা নাই। তাহলে আমি সেই হিসাবে শুরুতে কি আনছি, লেট। এটা কি নতুন করে আনছি কিন্তু, তাই না। এরপরে সাবজেক্ট ছিল আই, আইকে কি করে দিছি, অবজেক্ট ফ্রম কি, মি। ব্যাস, শুধু তো এই দুইটা চেঞ্জই করছি, আর কোনো চেঞ্জ নাই, যা আছে হুবহু সেম জিনিস। সিম্পল না, নাকি অনেক কঠিন জিনিস? এগুলো অনেক কঠিন। আচ্ছা, এরপরে আসো, আমাদের এটার এক্সক্লামেটরি যদি করি, তাহলে এক্সক্লামেটরির শুরুতে কি ছিল, হোয়াট বা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হলো এক্সটেনশন হতে পারে, তারপরে হলো কি সাবজেক্ট ভার্ব, আবার এক্সটেনশন হতে পারে, দুই রকম ছিল না। তো এইখানে একটা জিনিস ফলো করো, এখানে বার্ড, এই বার্ড হলো কি অবজেক্ট, তাই না। আবার অন মানে কোথায় দেখি, এটা হলো এক্সটেনশন। তার মানে আমাদের হচ্ছে, এই ফলো করো, এখানে কি, যে এ দিয়ে শুরু আছে, যদিও ভেরি বা গ্রেট নাই, শুধু এ দিয়ে অ্যাডজেক্টিভ, এরপরে সরাসরি কি বসছে, অ্যাডজেক্টিভ। তো এ দিয়ে অ্যাডজেক্টিভ হলে কি আসে, হোয়াট এ, ঠিক আছে না, এই জন্য আমরা কি আনলাম, হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ বসাইলাম। এরপরে যে অবজেক্ট ছিল, এই অবজেক্টটা কি অ্যাডজেক্টিভের সাথেই, অ্যাডজেক্টিভের সাথে, তারপরে কি সাবজেক্ট, আই কি সাবজেক্ট, সি কি ভার্ব, গঠন মতো বসাইতেছি না। এটা কি আলাদা কোনো নিয়ম, কোনো রুলস, কোনো ঝামেলা, শুধু গঠন না। তারপরে কি ছিল, প্রিপজিশন দিয়ে এক্সটেনশন, যে কারণে সব শেষে বসে গেছে বিস্ময়সূচক চিহ্ন সব শেষে। বুঝতে পারছো? আচ্ছা, এটা তোলো, না বুঝলে এটাই রুলস, স্ট্রাকচারই তো রুলস নাকি। প্রশ্ন করে এটা শেষ করে দিব। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলো চেঞ্জ দেখবো, ঠিক আছে। তো তার আগে একটু কথা 5 মিনিটের জন্য সবাই একটু মনে করার চেষ্টা করো, যে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা কিভাবে করে মানে করি। নর্মালি আমরা কিভাবে করি বলো, কিভাবে করি মনে আছে? আমাদের এখানে কয়টা জিনিস মাথায় রাখতে হয়, দুইটা। কি কি? ফিনিট ভার্ব, কনজাংশন। একটা হলো ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব, আর একটা হলো কনজাংশন, ফিনিট ভার্ব আর কি কনজাংশন। এই দুইটারই কি করতে হয়, চেঞ্জ করতে হয়, তাই না। একটা থেকে আরেকটা যাইতে হয়। তাহলে কিভাবে, ফিনিট ভার্বের জিনিসটা কি, নর্মালি সিম্পলে কয়টা ফিনিট ভার্ব থাকে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে দুইটা। কনজাংশনের ব্যাপারটা সিম্পলে থাকে না, না থাকতো, হ্যাঁ, এটার কোনো মানে এটা কাউন্টিং হবে না, এটার আমাদের কি প্রয়োজনীয়তা নাই, থাকলে থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে।
এটা কি নট ইম্পর্টেন্ট, নট নট ইম্পর্টেন্ট। আর ইসে কমপ্লেক্সে কোনগুলো? হ্যাঁ, আমরা এটা আগে দেখে নিই, তাই না? এখানে নর্মালি কি অ্যান্ড, বাট, অর। আর এইগুলো বাদ দিয়ে যত কনজাংশন আছে, যেরকম কি দ্যাট, সো দ্যাট, ইফ, দো, তারপরে কি হতে পারে অ্যাজ, আরো অনেক, তাই না? আরো অনেক। আবার যেমন কি ডাব্লিউএইচ কোশ্চেন। এই সিরিয়াস, সিরিয়াস, যাই হোক সিরিয়াস, এদিকে সিরিয়াস। কি বুঝলাম? মানে এত সময় পরিচয় দেখলাম, তাই না? যে আমাদের যদি সিম্পল হয় তাহলে একটা ফিনিট ভার্ব, কমপ্লেক্সে কম্পাউন্ডে দুইটা, আর কনজাংশনের এখন কথা মানে আসো হিসাবে আসো। আমাদের কি করতে হবে? হয় সিম্পল থাকলে কমপ্লেক্স বা কম্পাউন্ড, কমপ্লেক্সে থাকলে কম্পাউন্ড বা সিম্পল, কম্পাউন্ডে থাকলে কমপ্লেক্স বা সিম্পল, আর কমপ্লেক্সে থাকলে কম্পাউন্ড বা সিম্পল, তাই না? যেটাই থাকবে বাকি দুইটা করতে হতে পারে, তাই তো? যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে? নতুন করে একটা ফিনিট ভার্ব বানাইতে হবে। কম্পাউন্ড করলেও ফিনিট ভার্ব বানাইতে হবে। যদি কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি ফিনিট ভার্ব কি বানাইতে হবে? না, ওইখানে শুধু যে এই কনজাংশনটাকে কি করতে হবে? রুলস অনুযায়ী বসাই দিব। আবার যদি সিম্পল করতে হয় কমপ্লেক্স থেকে, তখন নন ফিনিট করে ফেলতে হবে, কনজাংশনটাকে ঘুরায় ফেলতে হবে, তাই না? কারণ কনজাংশন চেঞ্জ না করে নন ফিনিট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর কম্পাউন্ডে যদি থাকে তাহলে কমপ্লেক্স করতে হইলে শুধু কনজাংশন চেঞ্জ করব, আর সিম্পল করতে হইলে একই কথা, তাই না? এবার আসো কিভাবে আমরা ফিনিট এবং নন ফিনিট করতে পারি, একটা ভার্বকে কিভাবে ফিনিট এবং নন ফিনিট করতে পারি। কতভাবে? নর্মালি একটা ভার্বকে ধরো একটা ভার্ব আছে, যে ধরো হচ্ছে কি ডু, ডু একটা ভার্ব। এই ভার্বটাকে আমরা কতভাবে নন ফিনিট করতে পারি? নর্মালি দুই ভাবে। একটা হচ্ছে কি সামনে টু যোগ করে, একটা সামনে টু যোগ করে, আর একটা কি এই ভার্বের সাথে আইএনজি যোগ করে, তাই না? মানে এটা কিন্তু কিসের মতো হয়ে গেল? সাফিক্স প্রিফিক্সের মতো, তাই না? যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা কি হয়ে যায়? নন ফিনিট। আবার মূল ভার্বের আগে ইনফিনিটিভ টু, টু যোগ করলেও সেটা কি হয়? নন ফিনিট। এখন আমরা এটা কোনটা করে নন ফিনিট করব? এইটা কি আমাদের রুলস আছে না? কি দুইটা কথা ছিল যে সো দ্যাট আর সো ডট ডট দ্যাট, এই দুই ক্ষেত্রে কি হয়? টু যোগ করতে হয়। আর বাকি যত কনজাংশন আছে সিম্পল করার সময় কমপ্লেক্স থেকে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। এক্ষেত্রে আরো সহজ করে দেই ক্লু, যে আমাদের তো মানে এক একটা ফিনিট ভার্ব থাকা যে সেন্টেন্সের পার্ট, সেগুলো এক একটা ক্লজ না? সেগুলো তো এক একটা ক্লজ নাকি? আর ক্লজ কি আমাদের সাধারণত প্রথমের পার্টে যেটা থাকে বা মেইন ক্লজ যেটা থাকে, ওই ক্লজটাকে কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফিনিট করতে হয়, তাই না? এটা জাস্ট একটু হিন্টস মনে রাখার জন্য বলতেছি। তাহলে এটা আমরা কি করি? মুছে দেই। মনে থাকবে? আচ্ছা, এই ব্যাপারটা সবার তো মনে আছে নাকি? একটু ধরি। আরাফাত মনে আছে? এখানে যা এত সময় যা বললাম এইটাই মেইন রুলস। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এইটাই কি মেইন রুলস। বাকি যে সো দ্যাট থাকলে কি হবে, দ্যাট থাকলে কি হবে, অ্যাজ থাকলে কি হবে, ওইগুলো ব্যবহারিক, ওইগুলো কি প্র্যাকটিস। বাট চেঞ্জিং এর ইউনিভার্সাল রুলস হচ্ছে এইটাই, যে আমাদের একটা কমপ্লেক্স থাকলে মানে ফিনিট ভার্ব থাকলে যখন কমপ্লেক্স করব আমার দুইটা বানাইতে হবে, কম্পাউন্ডেও দুইটা বানাইতে হবে। আর আমরা কিভাবে বানাই আর কিভাবে নন মানে ফিনিট করি, কিভাবে নন ফিনিট করি, সেটা হচ্ছে মূল ভার্বের আগে টু যোগ করে সেটাকে আমরা নন ফিনিট করতে পারি। বা যদি কোথাও এরকম মূল ভার্বের আগে টু থাকে সেটাকে আমরা ফিনিট করে ফেলবো, এটাকে সরায়ে। আবার যদি ভার্বের সাথে আইএনজি যোগ, যখন নন ফিনিট করতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নন ফিনিট করতে পারি।
আবার যখন ফিনিট করব তখন ওই আইএনজি সরায়ে ওইটাকে আবার মূল ভার্ব করে ফেলতে পারি, ঠিক আছে না? এটাই রুলস, এটাই কি, আর বাকিগুলো হলো প্র্যাকটিস। ওইটা জাস্ট আমরা মনে রাখবো কোনটা থাকলে কি হয়, এই রুলস অ্যাপ্লাই করবো, হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? এরা নীরব, বুঝতে পারছো? তাওহিদ, কি মমিন, সাইদুল, আরাফাত, সিজান, সিজানই সব থেকে ভালো বুঝছে নাকি? বুঝছো? এই তুমি কি বুঝছো? মনে থাকবে? আচ্ছা তোমাদের মনে ক্লিয়ার তো? ওকে, তাহলে মুছে ফেললাম। প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে মুছে দেবো। আচ্ছা, এটারে তাহলে এবার করো। ম্যাক্সিমাম ভুল করছো সবাই। এখানে দেখো, নর্মালি আমরা একটা জিনিস ফলো করব, এই একটা ভার্ব আর এই একটা ভার্ব, তাছাড়া এই সেন্টেন্সে কোনো ভার্বই নেই। তো এইটা ফিনিট, ওইটা নন ফিনিট, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয়, প্রথম যেটা আছে এই পার্ট পর্যন্ত কি আছে, কোনো সমস্যা নাই, ঠিক না? আর এই পার্ট, তার মানে আমাদের হলো যে কথা বলছিলাম, টু থাকলে কি হয়, সো দ্যাট, তাই না? তাহলে আমরা এইটুকু ঠিক রাখলাম, বাকিটুকু যখন করব তখন কি হবে, সো দ্যাট উই ক্যান, তারপরে যা আছে ডু, ওয়েল, যেটা আছে শেষ পর্যন্ত, বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এই সো দ্যাট এর পরে উই ক্যান আছে, এখানে আমরা আমরা জানি যে ক্যান বা কুড দিতে হয়। এখানে কুড কখন দিতাম? হ্যাঁ, না না, এখানে তো ক্যান দিছি। আমরা যদি দেখতাম এটা পাস্টে আছে, এটা কিসে আছে, তখন আমরা ক্যানের জায়গায় কি করতাম, কুড নিতাম। তাহলে এখানে একটা রুলস আছে না, যে ইসের সো দ্যাটের সাথে কি হয়, সো দ্যাট হলো একটা কি, কি কি হয়েছে? কেন, কি হয়েছে বলো কি?